আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ। বিভিন্ন জেলায় করোনায় আরও ৫৮ জনের মৃত্যু। আওয়ামী লীগের ৭০০ নেতাকর্মী মারা গেছেন করোনায়। প্রায় ৫০০ জন হারিয়েছে বিএনপি। রাজনীতিতে স্থবিরতা। করোনা পরিস্থিতিতেও গত বছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় চট্টগ্রাম কাস্টমস হাউসে। এবং ধানমন্ডি ৩২ জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়ায় নতুন সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। সারা দেশে সোমবার থেকে কঠোর লকডাউন শুরুর ঘোষণায় আগে ভাগে গ্রামের বাড়ি রওনা হয়েছেন রাজধানীর অনেক মানুষ। এদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকায় মানুষের আসা যাওয়াও কমেনি। রাজধানীর আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে এসব পথে চলাচল করছেন হাজারো মানুষ। দেখুন শফিউল আলম সুজনের রিপোর্ট। ঢাকাকে আশপাশের অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার কার্যক্রম চলমান। তারপর সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের ঘোষণায় অনেকেই যেন মরিয়া গ্রামে ছুটবার। তাই তো রাজধানী ছাড়তে অনেকে হুমড়ি খাচ্ছেন বিকল্প পথে। ঢাকার প্রবেশ পথগুলোতে পুলিশের চেকপোস্ট রয়েছে। গণপরিবহন প্রবেশে বাধা থাকলেও রোধ করা যায়নি গণমানুষের ঢল। লকডাউনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকবে বন্ধ। থমকে যাবে জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন। কর্মহীন হয়ে পড়বে অনেকে। তাই তো খরচ কমাতেও যেন ছুটছেন তারা। তবে দুর্ভোগেরও কমতি নেই। অলরেডি 2টা বাস চেঞ্জ করছি, তারপরে এখানে নামাই দিছে। এখন হাইটে আসতেছে আর কি। কষ্ট হইতেছে অনেক। গতবারের মতো যে ধাপে ধাপে যদি বাড়ে তাহলে তো আরো সমস্যা হবে। এই জন্য আজকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আমাদের কোনো কষ্টের শেষ নেই। আমরা এক জায়গায় যাবো যে সময় মতো পৌঁছাতে পারতেছি না। 2 টাকা কমের জন্য ওইদিকে ভাড়া থাকে অনেকেই। এই কষ্টটার মানে কি আমি বুঝলাম না কিছু। নির্দিষ্ট গন্তব্যে যেতে কেউ কেউ সিএনজি অটোরিকশায় চড়ে বসেছেন। বিকল্প উপায় না পেয়ে পায়ে হেঁটেও রওনা হয়েছেন অনেকে। এদিকে গণপরিবহন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেও লোকভর্তি প্রাইভেট কারের ক্ষেত্রে অনেকটাই উদাসীন ছিলেন তারা। কোনটা চলছে, এত দামি দামি প্রাইভেট কার চলছে, এগুলো তো ধরছে না। শুধু কি গরিবেরই সমস্যা? ঢাকা থেকে সে ঘর ভাড়া, বাসা ভাড়া, রাস্তা চলাফেরা, খাওয়া দাওয়া, বিভিন্ন টেনশন। এখানে থেকে আরো কষ্ট করার থেকে বাড়ে যায়। কাজকর্ম বন্ধের জন্য ঢাকা থেকে কি করবো, ওর জন্য বাড়িতে যাচ্ছি। আমরা আটকাচ্ছি না, প্রাইভেট কার যাচ্ছে। তাদের প্রয়োজনীয় অনেক দেখা যায়, অনেক রুগী আছে বা অনেকের অনেক দরকার আছে। তবে করোনার সংক্রমণ কমাতে লকডাউনের সিদ্ধান্ত বারবার পরিবর্তন করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, এমনটাই মনে করেন সাধারণ জনগণ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দেশের ১২ জেলায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে অন্তত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১৭ জন। এদের ৮ জন করোনা ও ৯ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। খুলনার ৩টি হাসপাতালে মারা গেছেন আরও ৯ জন, শনাক্ত ২১০ জন। কুষ্টিয়ায় প্রাণ গেছে ৭ জনের, শনাক্ত হয়েছে ৭৭ জন। ভয়াবহ অবস্থা যশোরেও। এ জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৬৯ জন। এদিকে চট্টগ্রামে ৩ জন, সিলেটে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন মারা গেছেন। ঠাকুরগাঁওয়ে আজও ২ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ২৮ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন, শনাক্ত ৭৪ জন। নোয়াখালীতে ৩ জনের মৃত্যু ও নতুন শনাক্ত হয়েছেন ১২৮ জন। এছাড়া নেত্রকোনায় ও ঝিনাইদহে ১ জন করে ২ জন মারা গেছেন। এদিকে করোনার মহামারী বিস্তার এড়াতে বেশি আক্রান্ত ও সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন চলছে। করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ মাসে মারা গেছেন আওয়ামী লীগের প্রায় ৭০০ নেতাকর্মী। এতে সাংগঠনিকভাবে বাধার মুখে পড়েছে দলটির কার্যক্রম। মানুষের জন্য কাজ করতে গিয়েই এত বিপুল সংখ্যক নেতাকর্মীর মৃত্যু বলে দাবি দলটির নেতাদের। আপিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন মনির হোসেনের মতো ছাত্রলীগ নেতাকর্মী। করোনায় মৃতদের সৎকার বা দাফন, ত্রাণ বিতরণ, এমনকি কৃষকদের পাশেও দাঁড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।
দলটির তথ্য মতে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে গিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন ও আবুল হাসনাত, প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ মারা যান। বর্তমান সংসদের 9 জন সদস্য ছাড়াও করোনায় মারা গেছেন আরও 13 জন সাবেক সংসদ সদস্য। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সহ দেশে ও বিদেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন প্রায় 700 নেতাকর্মী। রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতি দায়িত্ব পালন ও সাংগঠনিক কাজ দুটোই সমান্তরালভাবে করতে গিয়েই এত নেতাকর্মী মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। তবে সবাই সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে এত নেতাকর্মীর মৃত্যু হতো না বলেও দাবি তাদের। স্বাস্থ্যবিধি মেনে চলা হতো তাহলে আমরা এত ক্ষতির সম্মুখীন হতাম না, এত ক্ষয়ক্ষতি হতো না যেটুকু হয়েছে। তাই আমরা মনে করি এখনো সময় আছে। আজকে স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত ফরজ কাজ হিসাবে আমি মনে করি। এদিকে মহামারীর কারণে সাংগঠনিক কর্মসূচি বন্ধ থাকায় ঝিমিয়ে পড়েছেন নেতাকর্মী। তৈরি হয়েছে অভ্যন্তরীণ দূরত্ব। গত 1.5 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 700-র উপরে নেতাকর্মী দেশে এবং প্রবাসে ইন্তেকাল করেছেন। নেতাকর্মীরা যখন সামনাসামনি হাত মিলিয়ে কথা বলে বা পাশাপাশি বসে কথা বলে, সেটার এফেক্ট অবশ্যই অনেক বেশি। কর্মীরা যখন কাছে থাকে তখন আমরা উজ্জীবিত হই, কর্মীরা উজ্জীবিত হয়। এটার তো কোনো বিকল্প নাই। সংকট মোকাবেলায় বিকল্প চিন্তা ভাবনা করছে দলটি। আমরা কাজ পুরোপুরিভাবে শুরু করতে পারিনি কোভিড-19-এর জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যেই আমরা এই ঢাকা বিভাগের টিমের মধ্যে ছোট ছোট টিম গঠন করব এবং তারা এক একটা জেলায় যেয়ে অথবা ভার্চুয়ালি তাদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি শুনবে এবং আমরা যেভাবে হোক স্বাস্থ্যবিধি মেনটেন করে প্রয়োজনীয়তে জেলাতে যে অথবা কখনো তাদেরকে ডেকে বা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করব এবং এইভাবে আমরা আমাদের দলকে উজ্জীবিত রাখবো। করোনা কাল কেটে গেলে আবারও নতুন উদ্যমে কাজ করার প্রত্যাশা নেতাদের। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে মহামারী কালে প্রথম সারির বেশ কয়েকজন সহ তৃণমূল পর্যায়ের প্রায় 500 নেতাকর্মীকে হারিয়েছে বিএনপি। আর দলীয় প্রধান বেগম খালেদা জিয়া সহ করোনা আক্রান্ত হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, জনগণের দল হিসেবে যে কোনো দুর্যোগে অতীতের মতো জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে আছে বিএনপি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। অদৃশ্য শত্রু করোনা ভাইরাসে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বিপর্যস্ত মানুষের জীবন জীবিকা। দেশের রাজনীতিতেও পড়েছে এর প্রভাব। গেল 1 বছর ধরে সাংগঠনিক স্থবিরতার পাশাপাশি করোনায় নেতাকর্মীদের আক্রান্ত ও মৃত্যুর ঘটনা দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির জন্য ছিল বড় ধাক্কা। বিএনপির দলীয় হিসাবে 1 বছরে করোনায় মারা গেছেন প্রায় 500 নেতাকর্মী। এই তালিকায় রয়েছেন 2 ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী। আছেন চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. হক, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল খান, আহসানুল্লাহ হাসান, ডক্টর মামুন রহমান ও সাবেক এমপি আমজাদ হোসেন। এর আগে আপনার প্রায় 400 আমরা পেয়েছিলাম, সেটা প্রায় 6 মাস আগে একটা সার্ভে অনুযায়ী। রিসেন্টলি আমরা এই ধরনের কোনো সার্ভে আমরা করিনি, তবে এর মধ্যেই তো আরও অনেকেই, আমাদের সিনিয়র লিডাররা পর্যন্ত বেশ কয়েকজন মারা গেছেন। দলীয় প্রধান বেগম খালেদা জিয়া সহ করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 7,000 নেতাকর্মী। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি নেতাকর্মীরা ত্রাণ সহায়তা সহ নানাভাবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান মির্জা ফখরুল। আমরা তো একটা রাজনৈতিক দলের তো আপনার কিছু দায়িত্ববোধ থাকে, কিছু আপনার অব্লিগেশন থাকে এবং সেটা তাদেরকে পালন করতে হয় এবং সেই পালন করতে গিয়ে তো তখন করোনার মধ্যেও আমাদেরকে সেই ধরনের ঝুঁকি নিতে হয়। তো সেই ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। সম্প্রতি করোনা পরিস্থিতি আবারও অবনতি হওয়ায় রাজনৈতিক কর্মসূচি আর সাংগঠনিক কর্মকাণ্ড সীমিত করে এনেছে দলটি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার তৈরি 25 লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতরাতে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কোভ্যাক্স থেকে বাংলাদেশের মোট জনসংখ্যার 20% টিকা দেওয়ার প্রতিশ্রুতি আগে থেকেই ছিল, কিন্তু বিশ্বব্যাপী সংকটের কারণে প্রতিশ্রুতি অনুযায়ী তারা টিকা সরবরাহ করতে পারেনি। গত মাসে ফাইজারের 1 লাখ ডোজের ভ্যাকসিন তারা দিয়েছে। মডার্নার 25 লাখ ডোজ ভ্যাকসিন আগামী সপ্তাহেই দেশে আসার কথা আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই টিকা দেশে
পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংক্রমণের ব্যাপকতা রোধে সোমবার থেকে সরকার কঠোর লকডাউনের যে ঘোষণা দিয়েছে, নিজেদের স্বার্থেই তা বাস্তবায়ন করতে হবে। রাজধানীতে নিজ বাসায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না, সংক্রমণ করোনাকে ফাঁকি দেওয়া যায় না। এই অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। করোনা পরিস্থিতিতেও রাজস্ব আদায়ে সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। অর্থবছর শেষ হওয়ার 15 দিন আগেই গতবারের চেয়ে প্রায় 7,000 কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছে প্রতিষ্ঠানটি। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার কারণেই বেড়েছে রাজস্ব আদায়। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। করোনা থাকা সামলে ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে দেশের অর্থনীতি। স্থানীয় উৎপাদন ও সরবরাহে গতি আসার পাশাপাশি বাড়ছে আমদানি রপ্তানি, ফলে বেড়েছে রাজস্ব আদায়ও। দেশের 92% আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার শুল্কায়নে কাজ করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। করোনা পরিস্থিতির মধ্যেও দেশের বড় এই শুল্ক স্টেশন চলতি 2020-21 অর্থ বছরের 15 জুন পর্যন্ত রাজস্ব আহরণ করেছে 47,919 কোটি 78 লাখ টাকা। অথচ গত বছর 2019-20 অর্থ বছরে এর পরিমাণ ছিল 41,853 কোটি টাকা। অর্থাৎ অর্থ বছর শেষ হবার 15 দিন আগেই অর্জিত হয়েছে অতিরিক্ত 6,066 কোটি 78 লাখ টাকা রাজস্ব। সব জায়গায় কিছু ব্যবসায় ক্ষতি হচ্ছে, তারপরেও আমরা আমাদের যে সুশাসন প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে এই করোনার মধ্যেও গত বছরের চেয়ে আমাদের 19%-এর বেশি প্রবৃদ্ধি আছে। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অর্থনীতি। এখন প্রয়োজন কর্তৃপক্ষের সহযোগিতা বাড়ানো। আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, এগুলি যদি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে তাহলে রেভিনিউ ইনকাম বাড়াবে, এখানে কোনো ডাউট নেই। এনবিআর থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতে হবে। সেজন্য আমরা এনবিআরের বন্ড কাস্টম থেকে যতটুকু সহযোগিতা পেয়েছি, কিছুটা অনিয়ম আছে, কিছুটা সমস্যা আছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা কেস টু কেস কাজ করছি। এদিকে জালিয়াতি রোধ ও শুল্ক ফাঁকি ঠেকাতে অসাধু C&F এজেন্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। স্থগিত হয়েছে 42টি লাইসেন্স, বাতিল হয়েছে 3টি। বড় একটা চালান ধরা পড়লো বিদেশি সিগারেটের, যেটা ট্যাক্স প্রায় 14 কোটি টাকার মতো। তো এই বিষয়গুলো কি হবে, এটা কিন্তু আবার লোকাল মার্কেটকেও কিন্তু আমরা রক্ষা করার জন্য কাস্টমস কাজ করে আইন অনুযায়ী। বন্দরে কাজের গতি বাড়াতে ব্যবসায়ীদের আরও দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান কাস্টমস কর্তৃপক্ষের। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। নতুন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অঙ্গীকারবদ্ধ, এমন অনুভূতির কথা পরিদর্শন বইয়ে লেখেন সেনাপ্রধান। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরে যান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ট্রাস্টিরা। সেনাপ্রধান সপরিবারে বাড়িটি ঘুরে দেখেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরেন তার স্ত্রী কন্যার কাছে। পরে বঙ্গবন্ধু জাদুঘরে থাকা পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি জানান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সাংবাদিকদের অনুরোধে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর বাড়িটি একটি ইতিহাস। আমি আগেও বলেছি, এটা একটা স্বর্গীয় আশীর্বাদ। মহান আল্লাহ তাআলা আমাকে এই
আশীর্বাদ দিয়েছেন, আমি এই জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই সম্মান মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। আর আজকে আমি জাতির জনকের স্মৃতি বিজড়িত এই জাদুঘরে আসতে পেরে আমি আসলেই নিজেকে সত্যই সৌভাগ্যবান মনে করছি, কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সেখান থেকে সেনাবাহিনী প্রধান হেলিকপ্টারে যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধু সহ 1975 সালের 15 আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতি ভয়াবহ অবনতি না হলে এবারের বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর FDC-তে ATN বাংলা স্টুডিওতে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা বাড়াতে 10 দফা সুপারিশ তুলে ধরেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুরে কেঁচো সার উৎপাদন করে সফলতার মুখ দেখেছেন এক নারী উদ্যোক্তা। প্রতি মাসে 50 টন সার উৎপাদন করেন তিনি। এতে তার আয় প্রায় 1.5 লাখ টাকা। কৃষিতে নারীর অবদানের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে তিনি পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের জান্নাতুল ফেরদৌস 2008 সাল থেকে সংসারের কাজের পাশাপাশি শুরু করেন কেঁচো সার তৈরির কাজ। প্রথমে ভারত থেকে 5 টাকা পিস দরে 3500 কেঁচো সংগ্রহ করেন তিনি। এরপর একটি রিংয়ের মাধ্যমে শুরু করেন ভার্মি কম্পোস্ট সার তৈরির কাজ। সময়ের ব্যবধানে এখন 4টি শেডে 10টি হাউস থেকে সার উৎপাদন করছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। কানাডায় বন্ধ হওয়া 2টি আদিবাসী স্কুলে গণকবর খুঁজে পাওয়ার ঘটনায় ক্যাথলিক চার্চকে দায়ী করে পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শুক্রবার অটোয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গত বৃহস্পতিবার দেশটির সাসকাচেওয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি আবাসিক আদিবাসী স্কুলের প্রাঙ্গণে 751টি অচিহ্নিত কবর শনাক্ত হয়। এরও এক সপ্তাহ আগে ব্রিটিশ কলম্বিয়া পরিচালিত আরও একটি স্কুল থেকে পাওয়া যায় 215টি কবর। এই ঘটনার প্রেক্ষিতে জাস্টিন ট্রুডো পোপ ফ্রান্সিসের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। এবার পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রাইম দোলেশ্বরকে 25 রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিতে মিরপুর শেরের বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা নির্ধারণ করা হয় 13 ওভারে। আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 103 রান তোলে মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ 26 রানে আউট হন ইমন। অধিনায়ক শুভাগতের ব্যাটে আসে 23 রান। জবাবে রুয়েল মিয়ার অসাধারণ বোলিংয়ে 81 রানে অল আউট হয় প্রাইম দোলেশ্বর। 21 রানে 5 উইকেট নেন এই পেসার। এতে 16 নম্বর ম্যাচে সপ্তম জয় পেল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মোহামেডান। এবারে টি-20 বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় গণমাধ্যম এবং ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত বলেই খবর প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী আগামী 17 অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই আসর। শেষ হবে 14 নভেম্বর। IPL-এর ঠিক পরেই টি-20 বিশ্বকাপ শুরু করার চিন্তাভাবনা করছে BCCI। প্রথম রাউন্ডের 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা 2টি করে দল সুপার 12-র জন্য যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে প্রথম রাউন্ড খেলে সুপার 12-তে জায়গা করে নিতে হবে। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ। বিভিন্ন জেলায় করোনায় আরও
58 জনের মৃত্যু। আওয়ামী লীগের 700 নেতাকর্মী মারা গেছেন করোনায়, প্রায় 500 জন হারিয়েছে বিএনপি, রাজনীতিতে স্থবিরতা। করোনা পরিস্থিতিতেও গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা বেশি রাজস্ব আদায় চট্টগ্রাম কাস্টমস হাউসে। এবং ধানমন্ডি 32 জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়ায় নতুন সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।